কোচিং একাডেমিতে আপনাদের আরও একবার স্বাগত। আজকে অনুষ্ঠিত হয়ে গেছে এএনএম জিএনএম নার্সিং 2026-এর পরীক্ষা। আমরা ইতিমধ্যেই আমাদের পেজে সঠিক উত্তরগুলো সম্ভাব্য অ্যান্সার কি প্রকাশিত করে দিয়েছি। তবে এখন আরেকবার আমরা ভিডিওর মাধ্যমে সঠিক উত্তরটি জেনে নেব। চলুন। 1 নম্বর কোশ্চেনে বলা রয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত। সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। সেকেন্ড কোশ্চেন, এখানে বলা রয়েছে একটি অটোজোমীয় প্রচ্ছন্ন বাহিত বংশগতি ধারায় যদি পিতা ও মাতা উভয়ই উপসর্গবিহীন বাহক হন তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে বলা রয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা সহজে এটা করতে পারি, যদি আমরা চেকার বোর্ড করে দেখাই তাহলে একটি এ এবং অপরদিকে এ, বাবা মা দুজনেই ছিলেন বাহক, তাহলে এ। যদি আমরা এই চেকার বোর্ডটি সম্পূর্ণ করি তাহলে দেখতে পাবো আমাদের এইখানে শুধুমাত্র 25% এই স্মলে 25% শিশুই একমাত্র রোগ লক্ষণ প্রকাশ পাবে। কোশ্চেন নাম্বার 3, এখানে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ? তো সংক্রামিত হয় ডায়াবেটিস কখনোই সংক্রামিত রোগ নয়, এটি হরমোনের প্রভাবে হয়ে থাকে। তারপরে আছে কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার, যক্ষা এবং উচ্চ রক্তচাপ। এটি খুব সহজ একটি কোশ্চেন ছিল, যক্ষা রোগই একমাত্র সংক্রামক রোগ এর মধ্যে। এরপরে বলা রয়েছে 4 নাম্বার বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনা। এটা আমাদের যারা স্টুডেন্ট তারা সবাই জানে, এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। 4 সি কাইরেপ্টোফিলি, বাদুড়ের দ্বারা পরাগ সংযোগকে বলা হয়ে থাকে। 5 নম্বর কোশ্চেন, ইনসুলিন রাসায়নিকভাবে কী ধরনের হরমোন? এটা তোমাদের বইয়েও ছিল এবং আমি পড়িয়েছি, সবার এটা কমন কোশ্চেন। প্রোটিনধর্মী হরমোন হলো ইনসুলিন। আমরা চলে যাব পরের কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলা রয়েছে শ্বসন ক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাত কত? এটি ক্লাস 9 বা 10-এর সিলেবাসে নেই যদিও তোমাদের, তবে তোমরা যদি একটু অপশন এলিমিনেট করো বুদ্ধি করে তাহলে কিন্তু এর অ্যান্সারটা তোমরা সহজেই দিতে পারবে। দেখো বাকিগুলো বিন্দু এফেক্ট এরকম লেখা আছে, একটাতেই অনুপাত রয়েছে, সেটা 6-এর এ শ্বসন অনুপাত। 7 নম্বরে চলে আসব। এখানে বলা রয়েছে নিচের কোনটি কৃত্রিম অক্সিন? এটা খুব সহজ একটা কোশ্চেন। কৃত্রিম অক্সিন NaA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা কৃত্রিম অক্সিন। আমরা এর আগে 23-এর কি 24-এর সম্ভবত একটা কোশ্চেন দেখেছিলাম, অক্সিন হরমোনের রাসায়নিক নাম, এবার দিয়েছে কৃত্রিম অক্সিনের নাম। খুব সহজ একটা কোশ্চেন এটা। 8 নম্বর কোশ্চেন, এখানে বলা রয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে। এটা কিছুদিন আগেই আমি একটা 8 PM ব্রেন বুস্টার বলে আমাদের যে সিরিজ চলে সেইখানেই করানো ছিল। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কখন হয়? যখন মাতা RH নেগেটিভ এবং ভ্রূণ RH পজিটিভ হয় তখন সেই ক্ষেত্রে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। 9 নম্বর, এটা তোমাদের PYQ থেকে এসেছে, গত বছর জিকে পোর্শনে এই কোশ্চেনটা ছিল, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? ত্বক। আগের বছর জিকেতে এসেছিল, এই বছর লাইফ সায়েন্সে দিয়েছে। খুব সহজ একটা কোশ্চেন, কমন কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি? এটা একদম খুব কমন সহজ কোশ্চেন, এটা যেমন ফিজিক্যাল সায়েন্সে আসতে পারে, লাইফ সায়েন্সে, জিকে সব কিছুকেই এটা কভার করে এই কোশ্চেনটা। 10-এর সি CFC বা ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধান দায়ী গ্যাস। 11 নম্বর কোশ্চেন, মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। এর থেকে সহজ কোশ্চেন হয়তো আর হয় না, এই কোশ্চেনটা ভীষণ সহজ কোশ্চেন ছিল তোমাদের রক্ত থেকে। 12 নম্বর কোশ্চেন, জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হওয়ার ফলে সৃষ্ট অবস্থাকে কী বলে? অর্থাৎ শুক্রাশয়টি যদি শুক্রথলিতে না নেমে আসে তখন তাকে কি বলা হয়? মানুষের জনন থেকে প্রত্যেকবার একটি করে কোশ্চেন অবশ্যই আসে, একটির বেশি আসে। এবার একটি কোশ্চেনই এসেছে, এর উত্তর হবে 12 বি, ক্রিপ্টরকিডিজম। 13 নম্বর বলা রয়েছে C3 উদ্ভিদে সালোক সংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। এটা আমাদের মক টেস্টেও দেওয়া ছিল। প্রথম স্থায়ী যৌগ 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ, তার নাম 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা আমরা সংক্ষেপে বলতে পারি PGA। তাহলে 13-এর এ সঠিক উত্তর। 14 নম্বর বলা রয়েছে বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাস আমরা মিথেনকে বলি, এটা খুব সহজ কোশ্চেন। 14-এর এ। 15 নম্বর, এখানে বলা রয়েছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডিস মশক বাহিত নয়? চেয়েছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে।
যদিও এখানে আমরা ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো জানি এডিস মশাবাহিত রোগ, জাপানি এনকেফেলাইটিস ও গোদের মধ্যে একটু কনফিউশন আছে, তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে জাপানি এনসেফেলাইটিস রোগটিকেই নেওয়ার। সেই ক্ষেত্রে আমরা 15 বি অপশানটিকে ধরেই আজকে করছি। 16 নম্বর জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার থেকে সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কী কী? আমাদের ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারে 3টে শ্বসন প্রক্রিয়া দেওয়া ছিল, সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়া। সেখান থেকে কোশ্চেনটা, এটা সকলের কমন কোশ্চেন হওয়ার কথা, ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সন্ধান প্রক্রিয়ায়। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে বলা রয়েছে কেমি অসমোটিক তত্ত্বটি জড়িত। এটা হয়তো অনেকেই কমন পাওনি, এটার উত্তর হবে এ, এটিপি সংশ্লেষের সাথে। 18 নম্বর বলা রয়েছে শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে কি বলা হয়? এটার উত্তর হবে ভার্নালাইজেশন। বাকি যেগুলো রয়েছে ফটোপিরিয়ডিজম, মানে দিবারাত্র যে সম্পর্ক আলোর সঙ্গে ব্যাপারটা, সেইটা সার্কাডিয়ান রিদম, তোমরা জানো জীবনের ছন্দ আছে, তো এখানে উত্তর ভার্নালাইজেশন হবে। 19 নম্বর বলা রয়েছে শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ পানীয় জলে অতিরিক্ত ড্যাশের উপস্থিতি। তো পানীয় জলে যদি নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় তাহলে ব্লু বেবি সিনড্রোম হয়ে থাকে। তোমরা যদি এইটা নাও পড়ে থাকো, যদিও এটা কমন কোশ্চেন, তবুও যদি না পড়ে থাকো আর্সেনিক, সীসা, এইগুলো সবার কমন জানা থাকে, সেখান থেকে অপশান এলিমিনেট করেও কিন্তু সহজেই করে নেওয়া যায় এটা। 20 নম্বর পাখিদের সিরিংসের কাজ কি? পাখিদের সিরিংস, আমাদের যে পাখিদের সিরিংস থাকে, আমাদের যেমন ভোকাল কর্ড বা ল্যারিংস, তো ওদের ক্ষেত্রে সিরিংস থাকে, তার কাজ শব্দ উৎপাদন করা। 21 নম্বর বলা রয়েছে জীবাশ্ম মূলত পাওয়া যায়। এটা একদম ছোটোবেলার কোশ্চেন, যদিও আমি যদি ভাবি যে লাইফ সায়েন্সে হয়তো সেভাবে পড়ানো হয়নি, তবে খুব কমন কোশ্চেন, এবং অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে তোমরা যখন পড়েছো জীবাশ্ম, সেখানে ছিল এটা। জীবাশ্ম মূলত পাওয়া যায় পাললিক শিলায়। তো আমরা দেখছি লাইফ সায়েন্স, অনেকেই বলছো তোমরা কোশ্চেন এবার তুলনামূলক কঠিন হয়েছে, কিন্তু যদি একটু মাথা ঠান্ডা রেখে করা যায়, হয়তো কিছু কোশ্চেন 40টার মধ্যে হয়তো খুব অল্প কিছু কোশ্চেন তোমরা আনকমন দেখতে পাবে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের কমনই ছিল। 22 নম্বর বলা রয়েছে নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে। তো এখানে অপশান হবে থাইরক্সিন। আমরা জানি থাইরক্সিন হৃদস্পন্দনের মান বাড়ায়, বিএমআর বাড়ায়, তো সেই ক্ষেত্রে থাইরক্সিনই হবে উত্তর, আর কোনো তো অপশান হওয়ার চান্স নেই। 23 নম্বর বলা রয়েছে ক্রোমাটিনের উপাদানগুলি হলো। তো এইখানে একটু কনফিউশন আছে। ক্রোমাটিনের উপাদান আমরা জানি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, তবে আরএনএকেও ধরা যেতে পারে। এখানে আমরা একটু হোল্ড করব, ডিএনএ প্রোটিনকেই আমরা দিয়েছি, তবে ফাইনাল অ্যান্সার কী দেয় একটু দেখার বিষয় রয়েছে। 24 নম্বর বলেছে নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণের জন্য প্রয়োজন? তো নাইট্রোজেন স্থিতিকরণের জন্য মলিবডেনাম দরকার হয়, মলিবডেনাম এবং তার সঙ্গে কোবাল্ট। 24-এর এ অ্যান্সার হবে। 25 নম্বর নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে বারবার বলা হয় মস্তিষ্কের যে কটি পার্ট আছে সেই কটি পার্টের কাজ খুব ভালোভাবে মুখস্থ করতে। এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। এবার আমরা দেখতে পেলাম 2টি কোশ্চেন এসেছে। প্রথম কোশ্চেন ছিল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাস। আমরা আরও একটি কোশ্চেন পেয়ে গেলাম নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গাটা, বা বাংলায় যদি আমরা বলি সুষুম্না শীর্ষক। 26 নম্বর কোশ্চেন বলা রয়েছে দ্বিতীয় হৃদধ্বনি ডাব, এই শব্দটি উৎপন্ন হয় কিসের ফলে? তো আমাদের যে লাবডুব আওয়াজ সেইটা হয় সাধারণত অর্ধচন্দ্রাকৃতি, ডুব শব্দটি বা ডাব শব্দটি এটা হয়ে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেনে বলা রয়েছে মানুষের হৃদচক্রে স্বাভাবিক বা প্রাকৃতিক পেসমেকার। এটা একদম কমন কোশ্চেন, আমি হয়তো কোনো না কোনো পরীক্ষাতেও তোমাদের দিয়েছি। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোড, যদি এটা থাকতো যে রিজার্ভ পেসমেকার তাহলে হতো এভি নোড। 28 নম্বরে বলা রয়েছে নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। তো যেগুলো জেরোফাইট উদ্ভিদে কি হয়, দিনের বেলা সূর্যের আলো বেশি হওয়ার জন্য যদি দিনের বেলা পত্ররন্ধ্র খোলা রাখা হয় তাহলে বেশিরভাগ বাষ্পমোচনের ফলে জল বেরিয়ে যাবে, সেজন্য তারা রাত্রেবেলা পত্ররন্ধ্র খোলে এবং দিনের বেলা বন্ধ রাখে। আর সেই যে জেরোফাইট উদ্ভিদ তাদেরকে আমরা বলে থাকি ক্যাম্প বা ক্র্যাসুলেসিয়ান
অ্যাসিড মেটাবলিজম, তাহলে এখানে উত্তর হবে 28 সি। 29 নম্বর বলা রয়েছে, এটা খুব সহজ কোশ্চেন। যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? আমরা জানি গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে, তো থাইরয়েড গ্রন্থি বেড়ে যাওয়া মানেই গয়টার রোগ, সেটা হয় আয়োডিনের অভাবে। 29 সি উত্তর। ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন 30 নম্বর, যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়, এই অবস্থাকে কি বলা হয়? তো এইখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেও মূল কথা দাঁড়াচ্ছে, যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজ যদি মূত্রের মাধ্যমে বেশি বেড়েই যায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলবো আমরা গ্লাইকোসুরিয়া। চলে আসবো ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 2-এর ফার্স্ট কোশ্চেন বলা রয়েছে গ্র্যানুলোসাইটের উদাহরণ। খুব সহজ কোশ্চেন। গ্র্যানুলোসাইট মানে দানাবিহীন শ্বেতরক্তকণিকা, দানাযুক্ত শ্বেতরক্তকণিকা। তো আমি তোমাদেরকে এখানে ট্রিক্স বলে দিয়েছিলাম, যেগুলো দানাযুক্ত শ্বেতরক্তকণিকা হয় সেগুলোর শেষে সবসময় ফিল থাকে, আমরা ফিল করতে পারবো দানা হলে। তো এখানে দুটো নামের শেষে দেখো ফিল আছে, নিউট্রোফিল এবং ইওসিনোফিল। 31-এ সি এবং ডি দুটো উত্তর হবে। চলে আসবো 32 নাম্বার, বলা হয়েছে এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রক শর্ত। এই কোশ্চেনটা একটু তোমাদের তুলনায় একটু হার্ড বলা যেতে পারে, স্ট্যান্ডার্ড কোশ্চেন, 32 মার্কস। বলা রয়েছে এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রক শর্ত। এরিথ্রোপোয়েসিস মানে যেটা লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট সেটা যে তৈরি হবে তার শর্ত। তো এখানে উত্তর হবে 32-এ সি, এরিথ্রোপোয়েটিন বৃক্ক থেকে নিঃসরণ হয় যে হরমোন, এবং হাইপক্সিয়া। এরপরে চলে আসবো আমরা 33 নম্বর। 33 নম্বরে বলা রয়েছে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরা জানো জাতীয় উদ্যান, অভয়ারণ্য এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে, এটা একদম কমন কোশ্চেন। 33-এর এ এবং বি, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান। 34 নম্বর, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? তো প্রথম অপশান বলা রয়েছে মাইসেলিয়ামযুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত। যদিও অপশানটাকে একটু ডিটেলসে বলেছে, তবে তোমরা সহজে জানো মাইসেলিয়াম, হাইফি এগুলো ছত্রাকেরই বৈশিষ্ট্য, এটা ঠিক করাই যায়। এবং 2 নম্বরে বলা রয়েছে বি অপশানটা কোষপ্রাচীরটি সেলুলোজ নির্মিত। তোমরা জানো ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত হয়, তো এটা কখনোই উত্তর হবে না। সি নম্বরে বলা রয়েছে সঞ্চিত খাদ্যবস্তু স্টার্চ, তোমরা পড়েছো ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, তো এটাও হবে না। ডি নম্বরে বলা রয়েছে ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন। তো ছত্রাক তো নিজের খাবার নিজে বানাতে পারে না, তো তাদের ক্লোরোফিলও নেই, তাহলে উত্তর হবে এ এবং ডি। 35 বলা রয়েছে শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে। ব্যাপন বলতে যেখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে বিনিময় হবে সেটা ঘটে থাকে অ্যালভিওলাইতে। 35 ক্যাটাগরি 2 হলেও এখানে একটা অপশানই ঠিক হওয়ার চান্স বেশি, 35-এর ডি অ্যালভিওলাই। এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 36। 36-এ বলা রয়েছে হেক্সোস এর উদাহরণগুলি কী কী? হেক্সোস বলতে এখানে 6 কার্বনযুক্ত যে শর্করাগুলো রয়েছে আমাদের, 6 কার্বনযুক্ত শর্করার নাম চেয়েছে। ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ হলো 6 কার্বনযুক্ত শর্করা বা হেক্সোস। 37 নম্বরে বলা রয়েছে একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে, মানে কোন কোন কাজের কেন্দ্র হিসেবে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে? খুব সহজ কোশ্চেন। প্রোটিন সংশ্লেষ এবং লিপিড সংশ্লেষ। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ভাগ হয়, রাফ এন্ডোপ্লাজমিক এবং স্মুথ এন্ডোপ্লাজমিক। রাফ এন্ডোপ্লাজমিক প্রোটিন সংশ্লেষ করে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক লিপিড সংশ্লেষ করে, এটাও একদম কমন কোশ্চেন আমাদের স্টুডেন্টদের জন্য। 38 নম্বরে বলা রয়েছে মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলির দ্বারা। এটা একদম সহজ, পেরিকার্ডিয়াম আমরা জানি, এখানে অপশানে রয়েছে প্লুরা, প্লুরা ফুসফুসের আবরণ, এটা কোনোভাবেই হবে না। পেরিকার্ডিয়াম দিয়ে দুটো অপশান বলেছে, এ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সি সেরাস পেরিকার্ডিয়াম, এই দুটোই হবে অ্যান্সার। 39 নম্বরে বলা রয়েছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ পাওয়া যায়। স্টেম কোষ আমরা অস্থিমজ্জায় এবং দাঁতের পাল্পে পেয়ে থাকি। 29-এর এ এবং ডি সঠিক উত্তর। 39-এর 40 নম্বর বলা হয়েছে নিম্নলিখিত উক্তগুলির কোনটি ভাজক কলার ক্ষেত্রে সঠিক নয়? নয় বলেছে, আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমটিতে বলা রয়েছে কোষগুলির পাতলা প্রাচীরযুক্ত ও ঘন সাইটোপ্লাজমযুক্ত। তো যারা ভাজক কলা তারা বারবার ভাগ হবে, তো তার জন্য তাদেরকে ঘন সাইটোপ্লাজম অবশ্যই হতে হবে, তাহলে এইটি ঠিক কথা, এটা ভুল নয়, তাহলে এটা উত্তর হবে না। 2 নম্বর বলেছে কোষগুলি ঘন সন্নিবিষ্ট এবং স্পষ্ট নিউক্লিয়াসযুক্ত, এটাও একদম ঠিক। তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে এটা রয়েছে একদম প্রথম থেকে। আমরা জানি যে
কোষগুলি ঘন সন্নিবিষ্ট হয়, কোনো কোষান্তররন্ধ্র এখানে থাকে না, নিউক্লিয়াস থাকে, তাহলে এটাও ভাজক কলার জন্য ঠিক, তাহলে এটাও উত্তর হবে না। সি নম্বরটাতে বলেছে কোষগুলিতে কোষ গহ্বর থাকে, এই একটু আগে আমি বলে দিলাম কোষান্তররন্ধ্র বা কোষ গহ্বর কিচ্ছু থাকে না ভাজক কলাতে, তো এটা উত্তর হবে না। এবং ডি নম্বরে বলেছে কোষগুলি সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ, এটাও উত্তর হবে না 40-এ সি এবং ডি। তাহলে আমরা ওভারঅল বলতে পারি কোশ্চেন একদম ইজি হয়েছে বলবো না, কোশ্চেন লাইফ সায়েন্স পার্টটা তোমাদের মডারেট হয়েছে, মডারেট টু স্ট্যান্ডার্ড বলা যায়। এরপরে চলে আসবো আমরা ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্স স্যার এখন আমাদের মধ্যে উপস্থিত নেই, আমি তোমাদের একবার করে উত্তর করে বলে দিচ্ছি, তোমরা একবার জাস্ট মিলিয়ে নাও। 41 নম্বরে এখানে বলা রয়েছে মোট তড়িদাহিত কণার সংখ্যা, উত্তর হবে 41-এ সি 2a। 42 নম্বর বলা রয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন কোন ধরনের লেখচিত্রের মাধ্যমে দেখানো যায়, উত্তর হবে 42-এর এ মূল বিন্দুগামী সরলরেখা। 43 নম্বর বলা রয়েছে কোনটি জার্মান সিলভারে থাকে না, উত্তর হবে জার্মান সিলভারে সিলভার থাকে না, ডি নম্বর অপশান। 44-এ বলা রয়েছে স্থির আয়তনে কোনো আদর্শ গ্যাসের চাপ গুণাঙ্ক এর মান কত, উত্তর হবে 44-এর এ 1/273 ডিগ্রি পার সেন্টিগ্রেড। 45 নম্বর চলে আসব, বলা রয়েছে আলোর কোন ধর্মের জন্য জলের ভিতর থেকে একটি মাছ উপরের দিকে তাকালে আকাশকে একটি আলোকিত বৃত্তাকার জানালার মতো দেখে, উত্তর হবে 45-এর ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমরা চলে আসব নেক্সট কোশ্চেন 46, নিম্নলিখিত কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক। এখানে আমাদের একটু কনফিউশন আছে যদিও, তবে আমরা বি অপশানটিকে নিচ্ছি, এখানে এ অপশান হওয়ারও একটু চান্স রয়েছে। 47 নম্বর কোন যৌগে আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার বন্ধন রয়েছে, উত্তর হবে ডি KCN। 48 নম্বর কোন ধাতব দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নিচের কোনটির ওপর নির্ভর করে না, তাহলে কোনো ধাতব দণ্ডের মধ্যে দিয়ে যে তাপ পরিবর্তনের হার সেটা নির্ভর করে না আপেক্ষিক তাপের ওপর, অপশান ডি। 49 নম্বর একটি অঙ্ক বলা রয়েছে, এরকম একটা অঙ্ক আমাদের মক টেস্টেই দেওয়া হয়েছিল, কমন অঙ্ক। 49-এর এ -3 উত্তর হবে। 50 নম্বর বলা রয়েছে নিম্নোক্ত কোন যৌগটি জলে স্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী, উত্তর হবে 50-এর ডি ম্যাগনেসিয়াম সালফেট। চলে আসবো নেক্সট কোশ্চেন 51 নম্বর রোধের শ্রেণী সমবায় সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক, উত্তর হবে সি তুল্যরোধ সর্বোচ্চ রোধের তুলনায় বেশি। 52 নম্বর কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তা হলো অপশান এ C2H2। 53 নম্বর সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের রং হবে, উত্তর হবে অপশান ডি বেগুনি। 54 নম্বর যদি একটি ইলেকট্রনের স্থিরাবস্থায় ভর m হয় তবে একটি বিটা কণার স্থিরাবস্থায় ভর কত হবে, উত্তর হবে 54 বি m। 55 নম্বরে চলে আসব, এখানে বলা রয়েছে নিম্নের কোনটির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায়, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে, 55 সি উত্তর। এর সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 শেষ হলো, আমরা চলে আসবো ক্যাটাগরি 2তে। 56 নম্বর কোশ্চেন বলা আছে আলফা কণা সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক, উত্তর হবে অপশান এ এরা হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য এবং অপশান সি এরা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। 57 নম্বরে বলা রয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি বা গ্যাসগুলি জলের নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহ করা যায় না, উত্তর হবে অপশান এ অ্যামোনিয়া এবং অপশান ডি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। 58 নম্বর এক্স মৌলের এম কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, তাহলে কোনটা ঠিক, এখানে 4টি কথা বলা রয়েছে, অপশান এ এবং ডি এই দুটো হবে সঠিক উত্তর। চলে আসবো নেক্সট কোশ্চেন 59-এ এখানে একটি অঙ্কের মতো বলা রয়েছে যে 100 ওয়াট 220 ভোল্ট রেটিংয়ে একটি বাতিকে 110 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলো, তাহলে কোনটি সঠিক, তাহলে আমরা এখানে যদি তড়িৎ প্রবাহ ক্ষমতা এগুলো যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো বি এবং ডি এই দুটো ঠিক, বাতির দ্বারা বাহিত ক্ষমতা 25 ওয়াট এবং বাতিটির রোধ হচ্ছে 484 ওহম। চলে আসবো ফিজিক্যাল সায়েন্সের লাস্ট কোশ্চেন, বলা রয়েছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কোন তথ্যটি বা তথ্যগুলি সত্য, অপশান বি এবং ডি এই দুটি ঠিক।